প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম বিনাশ। শুরু করছি প্রথম অংশ। এক। কি অলক্ষণে সময় যে পড়েছে। অচেনা লোকজনের আনাগোনায় দুদণ্ড শান্তিতে থাকবার উপায় নেই। রাজ্যের সব ধান্দাবাজ লোক জড়ো হয়েছে এ শহরে। কর্কশ কণ্ঠে ব্যঙ্গ ও চ্যালেঞ্জের সুরে বলা হয়েছে কথাগুলো। স্পষ্ট তাচ্ছিল্য আর উম্মা প্রকাশ পেল বক্তার গলায়। বিশালদেহী মানুষ সে, গায়ের জোরে দুনিয়া জয় করতে অভ্যস্ত একজন। সারা দুনিয়ায় এমন মানুষের অভাব নেই। প্রায় সর্বত্র কম বেশি চোখে পড়ে। রক্তলাল চোখে জ্বলন্ত ও বিদ্বেষপূর্ণ চাহনিতে সারা কামরায় চোখ বুলালো লোকটা, যেন আশঙ্কা করছে তার মন্তব্যের বিরোধিতা করবে কেউ। নীল শার্ট গায়ে, ধূসর ট্রাউজারের তলা উঁচু বুটের ভিতরে গুজে দেওয়া, গলায় ব্যান্ডানা, উরুতে নিচু করে বাঁধা জোড়া পিস্তল, তোবড়ানো একটা হ্যাট খৌরিবিহীন মুখের কিছুটা অংশ ঢেকে রেখেছে। মুখের কোণে তাচ্ছিল্যের তীর্যক হাসিটা সবে ফুটে উঠেছিল, কিন্তু পরিস্থিতি দেখে রেগে গেল সে। সেলুনের তাবৎ লোক যেন ওর কথা শুনতেই পায়নি, একরকম অগ্রাহ্য করেছে। কেউ ফিরেও তাকায়নি, এমনকি কারো আলাপের মধ্যে ছন্দপতনও ঘটেনি। বটে, মজা তাহলে দেখাতে হয়। বিগ ডুলিন্স কিছু বলবে, অথচ কেউ পাত্তাও দেবে না। এর একটা বিহিত না করলে চলছে না। বুঝবে বিগ ডুলিন্সকে অগ্রাহ্য করবার পরিণতি কত মারাত্মক হতে পারে। সেলুনে উপস্থিত 2 ডজন খদ্দেরের মধ্যে অন্তত একজন হাড়ে হাড়ে এর মজা টের পাবে। বিকাল হলেও প্যালেস সেলুন মোটামুটি জমজমাট হয়ে গেছে, এবং পশ্চিমের সেলুনে সচরাচর যে ধরনের মানুষ দেখা যায় তাই আছে। ব্যবসায়ী, টিম স্টার, স্থানীয় রাঞ্চ থেকে আসা পাঞ্চার, জুয়ারি, গুটি কয়েক মেক্সিকান এবং গোমরামুখ শহরবাসী, যারা পেটের তাগিদে প্রায় সবকিছু অগ্রাহ্য করতে অভ্যস্ত। ছোট বড় নানা অন্যায় দেখেও গা করে না। পুরো সেলুনে তীক্ষ্ণ দৃষ্টি চালালো বিগ ডুলিন্স। একে একে সবার উপর ঘুরে গেল দৃষ্টি। নামে না হলেও মুখে চেনে প্রায় সবাইকে, শুধু একজন বাদে। আগে কখনো দেখেনি একে। 22-23 হবে বয়স। সুঠাম দেহি, সরু কোমর, চওড়া কাঁধ, আইস করে বারের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছে। পুরানো হলেও পরিচ্ছন্ন তার পোশাক, রং ঝলসানো চেক শার্ট, গলায় পেঁচিয়ে রাখা সিল্কের ব্যান্ডানা, বাদামি ট্রাউজার বা কসকে বুট, সবই পরিষ্কার। ময়লা বা তেল চিটচিটে দাগ নেই। 2 গ্যালন সাইজের স্টেটসন হ্যাট একটু পিছনে ঠেলে দেওয়া, মোটামুটি নতুনই বলা চলে। যুবক জোড়া পিস্তল বহন করছে। হোলস্টারের নিচের প্রায় সরু হাইট দিয়ে চামড়ার চাপসের সঙ্গে বাঁধা। রোদ পোড়া ত্বক হলেও নিখুঁতভাবে খৌরি করা মসৃণ চামড়ার কারণে অপেক্ষাকৃত তরুণ দেখায় তাকে। কালো চুল, নীলাভ ধূসর চোখে আমোদে চাহনি, গাম্ভীর্যপূর্ণ মুখ বা দীর্ঘ চোয়ালের সঙ্গে ঠিক মানায় না। আগন্তুকের সবকিছুই দেখা হয়ে গেছে বিগ ডুলিন্সের, এবং চট করে সিদ্ধান্তে পৌঁছে গেল সে। জোড়া পিস্তল ঝুলালেই কি শেয়ানা হওয়া যায়? তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করল ডুলিন্স। অচেনা পাঞ্চার দেখছি সবার নজর কাড়তে চাইছে। বারের পিছনে দাঁড়ানো সেলুন মালিকের দিকে ফিরল সে। মৃদু নডের সাহায্যে ইশারা করল আগন্তুককে। সানাটা কে? কোত্থেকে উদয় হয়েছে জানো? ডুলিন্সের নির্দেশ করা যুবককে দেখল সেলুন কিপ। খাটো গাট্টা গুট্টা মানুষ সে, মাঝ বয়সী। না, চিনি না।
আজ বিকালে এসেছে। ডুলিন্সের আসল উদ্দেশ্য অনুমান করতে পেরে আবার বলল, বাদ দাও ডুলিন্স, কারো কোনো ক্ষতি করেনি ও। তবে একেবারে কচি ছেলেও নয়। দেখে মনে হচ্ছে মুখ বুজে কারো জবরদস্তি সহ্য করবে না। তাছাড়া আমি চাই না এখানে মারপিট হোক। সেদিনই নতুন কাজ লাগিয়েছি। সন্তুষ্ট আর গর্বিত চোখে বাড়ির পিছনে লাগানো 3 সেট সুদৃশ্য কাচের দিকে তাকালো সেলুনকিপ। এমন ঝকঝকে বাহারি কাচ লাগানোর শখ ছিল বহুদিনের। টাকা নিয়েও সমস্যা ছিল না, কিন্তু চৌহদ্দিতে এ জিনিস পাওয়া যেত না। শখ পূরণ করতে শেষ পর্যন্ত সুদূর টুকসন গিয়েছিল। পছন্দসই কাজ নিয়ে আসতে মেলা ঝক্কি পোহাতে হয়েছে। পাগলকে নিরস্ত করতে গেলে যে উল্টো উস্কে দেয়া হয় তা উপলব্ধি করতে পারেনি বারকিপ। হাড়ে হাড়ে টের পেল এবার। মুহূর্তে রেগে কাই হয়ে গেল বিগ ডুলিন্স। জ্বলে উঠেছে চোখ, চোয়াল শক্ত হয়ে গেছে। চোখের পলকে একটা পিস্তল বের করলো সে। তারপর কোমরের কাছ থেকে গুলি করলো বাড়ির পিছনে থাকা মাঝের আয়নার উদ্দেশ্যে। জাদু মন্ত্রের মতো পাল্টে গেল আয়নার মাঝের আয়নাটার চেহারা। ঠিক মাঝখানে একটা বড়সড় ও বিচিত্র তারা তৈরি হলো প্রথমে। এরপর ঝনঝন শব্দে অসংখ্য কাচের টুকরো ছড়িয়ে পড়ল মেঝে। নিকুচি করি তোমার, খেপা স্বরে বলল বিগ ডুলিন্স। অকারণ বিদ্বেষ প্রকাশ পেল কণ্ঠে। এবার হয়তো টের পাবে, বেশি দামে সস্তা লিকার খেয়ে তোমাকে ধনী বানানোর বা তোমার শখ পূরণ করবার খায়েশ আমাদের নেই। ফের যদি আমাকে জ্ঞান দিতে আসো, তাহলে বাকি দুটো আয়নাও ভাঙব। দামি ও সুদৃশ্য আয়নার শোকে যতটা না, তার চেয়ে বরং ভয়ে পাথর হয়ে গেল সেলুনকিপ। বুঝতে পারছে প্রতিবাদ করা দূরে থাক, কিছু বলতে গেলেই হুমকিটাকে বাস্তবে পরিণত করবে বিগ ডুলিন্স। বাহাদুরি দেখাতে মুখিয়ে আছে লোকটা। সমস্যা আরও আছে। মুখে স্বীকার না করলেও শহরের প্রায় প্রতিটি মানুষ ভয় পায় ডুলিন্সকে। সে যদি বলে প্যালেসে ড্রিঙ্ক করলে অখুশি হবে, সম্ভবত কেউ এ সেলুনের ছায়াও মারাবে না। আরও 6টা সেলুন আছে এবং সব সেলুনের লিকারের মান প্রায় একই। সেক্ষেত্রে প্যালেসে ঢুকে অযথা রকচটা ডুলিন্সকে খেপিয়ে তুলে লাভটা কি হবে? পুরো কামরায় চঞ্চল দৃষ্টি বোলালো বিগ ডুলিন্স। শেষে বারের দূর প্রান্তে বসে থাকা আগন্তুকের উপর স্থির হলো। এই যে স্ট্রেঞ্জার, চড়া স্বরে ডাকলো সে। গাড় ফিরিয়ে তাকালো তরুণ পাঞ্চার। আমাকে বলছো? শান্ত স্বরে জানতে চাইল সে। আর কাকে? ঝাঁজের সঙ্গে বলল ডুলিন্স। তুমি ছাড়া এখানে স্ট্রেঞ্জার আছে কেউ? থাকতেও পারে, সামান্য হাসলো আগন্তুক। যেহেতু ওখানে সবাই আমার অপরিচিত, একজনকেও চিনি না। মুখ টিপে হেসে উঠল কেউ। শব্দটা শুনে ঝট করে সেদিকে ফিরে তাকালো বিগ ডুলিন্স। সন্দেহ করছে হাসির খোরাকে পরিণত হয়েছে সে এখানে, কিন্তু হাসির মালিককে খুঁজে পেল না। ওকে ঘাড় ফেরাতে দেখে মাত্র গম্ভীর হয়ে গেল ঘাড় ফেরাতে দেখা মাত্র গম্ভীর হয়ে গেল সবকটা মুখ। রাগে দুহাত মুষ্টিবদ্ধ হলো তার, দাঁতে দাঁত পিষল। গায়ে পড়ে লাগতে এসো না দোস্ত, শান্ত স্বরে পরামর্শ দিল আগন্তুক। আখেরে সেটা তোমার জন্য ভালো নাও হতে পারে। খামোখা আয়নাটা ভাঙলে কেন শুনি? পিনপতন নীরবতা নেমে এলো পুরো সেলুনে। বিস্ময়ে খামোশ হয়ে গেছে বিগ ডুলিন্স। মাগনা পরামর্শই যার সহ্য হয় না, এমন স্পষ্ট অভিযোগ কি করে মেনে নেয়? তাও কোত্থেকে উড়ে আসা এক আগন্তুক কৈফিয়ত চাইছে। নাক কাটা যাওয়ার দশা। প্রচণ্ড রাগে কুৎসিত হয়ে গেল বিগ ডুলিন্সের মুখ। মুষ্টিবদ্ধ দুহাত দেহের পাশে স্থির, শরীর নিশ্চল, চোখে খুনের নেশা ফুটে উঠেছে। ঝড় আসবার আগে যেমন সব স্থির হয়ে যায়, তেমনি অনড় দাঁড়িয়ে আছে ডুলিন্স, ঠায় দাঁড়ানো, কিছু বলছে না, এমনকি দৃষ্টিও সরছে না।
সাড়া পড়ে গেল খদ্দেরদের মধ্যে। আগন্তুক আর ডুলিন্সের মাঝে দাঁড়ানো বা টেবিলে বসে থাকা লোকজন দ্রুত সরে পড়তে শুরু করলো। আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে শোডাউন ঘটবে, তাই সময় থাকতে সরে পড়াই উত্তম। মারপিটের সময় দানবের ধারে কাছে থাকবার ইচ্ছে নেই কারো, কারণ তখন সেফ উন্মাদ হয়ে যায় ডুলিন্স। হাতের কাছে কাউকে পেলে বাছবিচার করে না। আর ব্যাপারটা যদি গানফাইটে গড়ায়, তাহলে দিগ্ভ্রান্ত বুলেটে বিদ্ধ হয়ে বেঘরে মারা পড়বার মানে হয় না। এবার বোধহয় ভুল লোকের সঙ্গে চোটপাট দেখাচ্ছে ডুলিন্স। ফিসফিস করে সঙ্গীর উদ্দেশ্যে বলল, এক প্রকার খেলোয়াড়। চেহারা দেখে যত নিরীহ বা কাঁচা মনে হোক না কেন, ওর ভিতর জিনিস আছে। মাথা ঠান্ডা কেমন দেখেছো? একটুও ঘাবড়ায়নি। ডুলিন্স ধরাশায়ী হলে শহরের কেউ নিশ্চয় শোক করবে না। জবাব এলো, ওই যে ভালুক ওর থাবা চালালো বলে। এদিকে বারের সঙ্গে ঠেস দিয়ে এখনো আগের মতোই বসে আছে আগন্তুক। চেহারায় নেই কোনো বিকার, আচরণে নেই সন্তুষ্ট ভাব। একেবারে নিরুদ্বিগ্ন সে, বরং ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলে রয়েছে। কিন্তু হাসিটা চোখ স্পর্শ করেনি, এতটুকু আমোদ নেই। সেখানে তীক্ষ্ণ ও ধারালো চাহনি। হ্যাঁ, খামোখায় আয়না ভেঙেছি, তাচ্ছিল্যের সুরে বলল বিগ ডুলিন্স। তোমার তাতে কি? সেলুম কিপ কি তোমাকে বুলি বয় হিসাবে নিয়োগ দিয়েছে যে আমার উপর খবরদারি করতে হবে? তির্যক ভঙ্গিতে বেঁকে গেছে ডুলিন্সের মুখ। আগন্তুককে বেশ গ্যারাকলে ফেলে দিয়েছে ভাবছে সে। আয়না ভাঙবার ব্যাপারে মন্তব্য করে আসলে নিজেই বিপদ ডেকে এনেছে যুবক। ডুলিন্সের উস্কানি বা চ্যালেঞ্জ অগ্রাহ্য করতে পারবে না, তার মানে নিশ্চয় ভাবে বলা যায় আরও একটা একতরফা মারপিটের ঘটনা ঘটতে যাচ্ছে। সেফ করুণায় জুটবে আগন্তুকের ভাগ্যে। মাতাল নয় সে, তবে যথেষ্টই খেয়ে ফেলেছে। তাই সহজাত স্পৃহা বা সতর্কতা সামান্য হলেও বিস্মিত হয়েছে। নইলে যুবকের চরিত্র সম্পর্কে ভুল বিশ্লেষণ করত না। সামান্য বেয়ারা ও সাহসী, নিজের প্রত্যয় বা দীর্ঘতার প্রমাণ দিতে উদ্গ্রীব, কিন্তু ভুল লোকের বিরুদ্ধে সাহস দেখাচ্ছে। বেদম মার খেয়ে বাইরের রাস্তায় যখন ছুঁড়ে ফেলা হবে তাকে, তখন ভুলটা ভাঙবে। একে দশাশয় শরীরে সুবিধা, তাই এ ধরনের মারপিটের অসংখ্য অভিজ্ঞতা আছে ডুলিন্সের। পাত্তাই পাবে না যুবক। পুরো সুস্থির থাকলে নিশ্চয় ছিপছিপে ও সুঠামদেহী যুবকের চরিত্রে যথেষ্ট উপাদান দেখতে পেত বিগ ডুলিন্স, যার কারণে সময় মতো আসন্ন মারপিট বা শোডাউন এড়িয়ে যেত সে। খামোকা আয়না ভেঙেছ যখন, নিষ্কম্প স্বরে বলল আগন্তুক। এর খেসারত দিতে হবে। দিতে যাতে বাধ্য হও তাই করব। তবে সবার আগে খানিকটা নাচন কুর্দনে করবে তুমি, সবাই যাতে একটু মজা পায়। দেখো কে কাকে নাচায়। খ্যাক খ্যাক করে হেসে উঠল বিগ ডুলিন্স। চোখের পলকে হাত বাড়ালো হইল স্টারে। মুঠিতে পিস্তল উঠিয়ে এলো, গুলি করলো সে। সাবধানে পা ফেলো বাছা। কুৎসিত শোনালো কণ্ঠ, বুনো আমোদ পাচ্ছে। আগন্তুকের ডান পায়ের কাছে বোর্ডের তৈরি মেঝে থেকে কাঠের কুচি খসালো বুলেট। পরের বুলেট তোমার একটা পায়ের আঙুল খসিয়ে ফেলবে, সতর্ক করলো গানম্যান। পরপর দুবার, দ্বিতীয়বার ট্রিগার টানলো। কথা বলতে গিয়ে মূল্যবান 2 সেকেন্ড দেরি করে ফেলেছে ডুলিন্স। ততক্ষণে স্বকীয় হয়েছে আগন্তুক। লাফিয়ে ডান দিকে 2 কদম সরে গেল সে। বাম পা খানিক তুলল। সজোরে লাথি হাঁকালো ডুলিন্সের আলতো হাতে ধরা পিস্তলের উপর। এরই মধ্যে ট্রিগার টেনে দিয়েছে গানম্যান, কিন্তু লাথির চোটে নিশানা নড়ে যাওয়ায় 10 হাত দূরে মেঝেয় গিয়ে বিঁধল বুলেট। পিস্তল উড়াল দিয়েছে সঙ্গে সঙ্গে। একটুও সময় নষ্ট করল না আগন্তুক। ঝড়ের বেগে ঘুষি হাঁকালো ডুলিন্সের চিবুকে।
সর্বশক্তি প্রয়োগ করেছে ঘুষিতে, তাই জোরালো হলো মাঠটা। মুহূর্তখানেক স্থির হয়ে থাকলো ডুলিন্সের দৈত্যাকার দেহ। তারপর বার দুয়েক আগু পিছু করল, শেষে দরাম করে আছড়ে পড়ল মেঝে। অসহ্য যন্ত্রণায় বিকৃত হয়ে গেল গানম্যানের মুখ, সমানে খিস্তি আওড়াচ্ছে। এরই ফাঁকে অন্য পিস্তল বের করতে তৎপর হলো সে। ওহো, ওটা বের করো না, মৃদুস্বরে সতর্ক করল আগন্তুক। কেন নিষেধ করছি জেনে যাবে এখনই। পকেট থেকে একটা মুদ্রা বের করে সজোরে ওটা ছুঁড়ে দিল সে। দেয়ালের কাছে উড়ে চলে গেল মুদ্রাটা। ততক্ষণে মেঝে পড়ল ওটা যতক্ষণে মেঝে পড়ল ওটা ততক্ষণে পিস্তল বেরিয়ে এসেছে আগন্তুকের দুহাতে। আগুন ওগরালো জোড়া কোল্ট। প্রথম বুলেট মুদ্রার কিনারে লাগলো, ওটাকে পোল্টি খাইয়ে বাতাসে তুলল। দ্বিতীয় সীসার ঘায়ে আবার মেঝে আছড়ে পড়ল মুদ্রা, আর তৃতীয় বুলেট ওটাকে 10 কদম দূরে নিয়ে গেল। অল্প সময়ের মধ্যে একের পর এক গুলি করল আগন্তুক। শব্দ শুনে ঠাহর ঠাহর করা গেল না আসলে ঠিক কবার টিগার টেনেছে সে। কিন্তু একটা গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়নি, প্রতিটি লেগেছে রুপোর ডলারে। শেষে কোল্ট দুটো হোলস্টারে ফেরত পাঠালো আগন্তুক। একটু দূরে পড়ে থাকা গানম্যানের দিকে তাকালো নিষ্পৃহ চাহনিতে। প্রথম ছবক শেষ হলো। উপহাসের সুরে বলল সে, এবার দাঁড়াতে পারো। আজগবি কোনো আইডিয়া মাথায় এসে থাকলে ঝেড়ে ফেলো, কারণ আমার পিস্তলে এখনো দুটো গুলি রয়ে গেছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো বিগ ডুলিন্স। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে। হাতের তালু দিয়ে রক্ত মুছল সে। ভিতরে ভিতরে ক্রুদ্ধ আক্রোশে ফুঁসছে। যুবকের প্রচ্ছন্ন তাচ্ছিল্য রক্ত উস্কে দেওয়ার জোগাড় করছে বটে, কিন্তু কিছুক্ষণ আগে দেখা পিস্তলের কারিশমা ওকে নিরুৎসাহিত করল। ওহো, বীরত্ব দেখাতে গেলে পৈতৃক প্রাণটা হারাতে হবে নির্ঘাত। আজীবন অন্যদের উপর ছড়ি ঘুরিয়ে গেছে সে। পিস্তল হাতে ত্রাস হয়ে দাঁড়িয়ে থাকতো, আর প্রতিদ্বন্দ্বীর মুখে মৃত্যু ভয় দেখে বুনো আনন্দ পেত। কিন্তু আজ বিপরীত অবস্থা। প্রাণ হারানোর ভয় তাড়া করছে ওকে। সাহস, আত্মবিশ্বাস, দক্ষতা কিছুই যেন অবশিষ্ট নেই। দুনিয়ায় এখন ওর একটাই চাওয়া, প্রাণ বাঁচানো। কে যেন কেসে উঠল। অখণ্ড নীরবতার মধ্যে জোরালো শোনালো শব্দটা, আর তাতে চমকে উঠল বিগ ডুলিন্স। কখনো কখনো এক সবকে কাজ হয়ে যায়, পরিহাসের সুরে বলল আগন্তুক। মুখের কোণে তীর্যক হাসি। বড় মাথাটা বোধ হয় ঠিক কাজ করছে না। বেশ, তোমার দুশ্চিন্তা কমিয়ে দিচ্ছি। অত চিন্তার কিছু নেই। শহর ছাড়বার জন্যে 8 ঘন্টা সময় পাবে। ঘাড় ফিরিয়ে সেলুন কিপের দিকে তাকালো সে। ওই আয়নার দাম কত পড়েছিল? মোট $100 খরচা হয়েছে, জবাব এলো। শুনেছ তো? ডুলিন্সকে বলল আগন্তুক। দিয়ে দাও। জিপ চালিয়ে ফুলে ওঠা শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল ডুলিন্স। শঙ্কা ফুটে উঠেছে চোখে। অত টাকা তো আমার কাছে, বলতে শুরু করলো সে। গত রাতেই এক অচেনা লোকের কাছ থেকে $300 কেড়ে নিয়েছ তুমি, কাঠখোট্টা স্বরে জানিয়ে দিল সেলুন কিপ। তো ঝামেলা মিটেই গেল, ঘোষণা করলো আগন্তুক। পলকের জন্যে সেলুন কিপের দিকে ধেয়ে গেল বিগ ডুলিন্সের বিষ দৃষ্টি, কিন্তু সমস্ত বিতৃষ্ণা আর বিদ্বেষ হজম করে ফেলল সে। পকেট থেকে এক তারা নোট বের করে কাপা হাতে গুনল, শেষে বারের উপর নামিয়ে রাখল। গুনে দেখো, বলল ডুলিন্স। চেষ্টাকৃত দীর্ঘ শোনালো কণ্ঠ। বুক ফেটে যাচ্ছে টাকার শোকে। তার বলতে? খড়খড়ে স্বরে হেসে উঠল সেলুন কিপ। দ্রুত হাতে গুনল সে। হ্যাঁ, ঠিক আছে, পুরো $100 আছে ওখানে। ডুলিন্সের দিকে ফিরল আগন্তুক, মুখ নির্বিকার। আর 25 মিনিট বাকি আছে, সময়টাকে কাজে লাগাও দোস্ত, নইলে ফিউনেরাল পার্টির একজন হয়ে যাবে। একেবারে আসল লোক, বুঝছো?
মুহূর্তখানেক বেকুবের মতো দাঁড়িয়ে থাকলো ডুলিন্স, যেন সিদ্ধান্ত নিতে পারছে না। উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকালো এদিক ওদিক, তারপর লাথি খাওয়া নেড়ি কুকুরের মতো ছুটে বেরিয়ে গেল সেলুন থেকে। স্থবির কয়েকটা সেকেন্ড কেটে যাওয়ার পর নড়ে চড়ে উঠল সেলুনের খদ্দেররা। হাঁপ ছেড়ে বেঁচেছে বেশিরভাগ মানুষ। আশা করছে ডুলিন্সের ভূত আর তাড়া করবে না এ শহরে। তবে কেউ কেউ ততটা আশাবাদী নয়, বরং আশঙ্কা করছে পরে সাহস ফিরে পেলে নিশ্চয় ফিরে আসবে কুখ্যাত বিগ ডুলিন্স এবং আজকের অপমানের প্রতিশোধ নেবে কড়ায় গন্ডায়। আসল ঝালটার নির্ঘাত সেলুন কিপের উপর দিয়ে যাবে। স্ট্রেঞ্জার, আমার মনে হয় এ শহরের সব মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে পড়েছে, অমায়িক আন্তরিক স্বরে বলল সেলুন কিপ। গত কয়েক মাস ধরে যা ইচ্ছে করে গেছে ডুলিন্স, বিস্ফোরার মতো ছিল এখানে। কোনোভাবে আটকানো যায়নি ওকে। দুজনকে খুন করেছে আর 4-5 জনকে পঙ্গু করে দিয়েছে। ডুলিন্স পিস্তল ভালোই চালাতো, কিন্তু আজ বোঝা গেল ওর চেয়েও ঢের সরেস লোক আছে। এক লোক বিক্ষত মুদ্রাটা তুলে নিয়ে দেখছিল। সেদিকে দৃষ্টি পড়তে হাঁক ছাড়ল সেলুন কিপ। মার্ক, ওটা নিয়ে এসো এখানে। জিনিসটা স্ট্রেঞ্জারের, তবে আজকের ঘটনার নিদর্শন হিসেবে রাখবার বিনিময়ে সবাইকে ড্রিঙ্ক খাওয়ানোর প্রস্তাব দিচ্ছি আমি। কি স্ট্রেঞ্জার, তোমার আপত্তি নেই তো? বেশ তো, মৃদুস্বরে সম্মতি জানালো আগন্তুক। হৈ হৈ করে সব খদ্দের ভিড় জমালো বারে। হুড়োহুড়ি লেগে গেছে। কয়েকটা বোতল আর গিলাস এগিয়ে দিল সেলুন কিপ। মহা উৎসাহে মুপতে পাওয়া হুস্কি পেটে চালান করে দিতে মনোযোগী হয়ে পড়ল লোকজন। হাসাহাসি করছে সবাই। ডুলিন্সের অসহায় দশা নিয়ে গল্প করছে, সঙ্গে আগন্তুকের স্তুতি তো চলছেই। এসবে অবশ্য পাত্তা দিচ্ছে না আগন্তুক, বরং এক গ্লাস ঠান্ডা বিয়ারে সব মনোযোগ নিবদ্ধ ওর। বিক্ষত মুদ্রার মাঝ বরাবর হাতুড়ি পেরেক দিয়ে ছিদ্র করে ফেলল সেলুন কিপ। তারপর সুতার সঙ্গে বেঁধে ওটা ঝুলিয়ে দিল বারের পিছনের সেলফের সঙ্গে। এটা দেখে নিশ্চয় বহু মানুষের কৌতূহল হবে, সন্তুষ্ট স্বরে বলল সেলুন মালিক। কারো কারো হয়তো সন্দেহ হতে পারে যে এটা অসৎ টাকা, কিন্তু আদপে এর চেয়ে সৎভাবে কামাই করা টাকা আর হতে পারে না। কি বলো? আরও একটা ব্যাপার, এখন থেকে এ সেলুনের নাম বদলে গেছে। নতুন নাম হবে শর্ট ডলার। এ উপলক্ষে আমার পক্ষ থেকে সবাই আরেক রাউন্ড গলায় ঢালো। ফের হইচই করে সাধুবাদ জানালো লোকজন। খুশি মনে ধন্যবাদ জানালো সেলুন কিপকে। সর্বত্র উৎসবমুখর পরিবেশ। পোকার খেলা বন্ধ হয়ে গেছে। সব খেলোয়াড় এখন বারের কাছে দাঁড়ানো, হাও হুস্কি সাবার করছে। শোরগোল আর উদযাপনের মাঝে আগন্তুককে একপাশে টেনে নিয়ে এলো সেলুন মালিক। সত্যি কথা হচ্ছে স্ট্রেঞ্জার, মস্ত এক উপকার করেছ আমার, বলল সে। কোনোভাবে কি সেই দায় আমি শোধ করতে পারি? ও, আমার কাছে কোনো দায় নেই তোমার, জবাব এলো। ওই লোক অযথাই আমার পিছনে লেগেছিল। পরিস্থিতি দেখে মনে হলো ওকে খানিকটা শিক্ষা না দিলেই নয়। ভালোই হলো। তোমার কথায় একটা কাজের কথা মনে পড়ে গেল, ভুলেই গিয়েছিলাম। পরে হয়তো দেখা হবে। চলি, হ্যাঁ? যদি মনে করে থাকো ডুলিন্সের দেখা পাবে আবার, তাহলে ভুল করছো। ওর টিকিটিও খুঁজে পাবে না। ওর মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছ তুমি। এ শহরে আর কখনো চেহারা দেখাবে না। গিয়ে হয়তো দেখবে তুফান বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছে, নিজেও জানে না ঠিক কোথায় যাচ্ছে। নিশ্চিত হতে চাই আমি, বলল আগন্তুক। সুইং ডোর ঠেলে বেরিয়ে এলো সে। চট করে দেয়ালের সঙ্গে মিশে গেল। রাস্তার দুধারে তীক্ষ্ণ দৃষ্টি চালালো। বিগ ডুলিন্সের এ শহর ত্যাগ করবার ব্যাপারে সেলুন কিপ যতই আত্মবিশ্বাসী হোক না কেন, একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। অপমানিত ডুলিন্স কোনো এক গলিতে ঘাপটি মেরে নেই তার কি নিশ্চয়তা। বরং এ ধরনের হিংস্র
মারকুটে ও প্রতিহিংসাপরায়ণ দুর্বৃত্তের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। প্রতিশোধ নেয়ার জন্যে ডুলিন্স আশপাশে ওঁত পেতে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে ঘায়েল করতে পারলে হারানো সম্মান ও সাম্রাজ্য ফিরে পাবে ডুলিন্স। গায়ের জোরে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে এখানে। প্রলোভন প্রলোভনটা এড়ানো কঠিন, যেহেতু মাত্র একটা গুলি আর ওর ক্ষণিকের অসতর্কতায় কাজটা অনায়াসে সারা সম্ভব। রাস্তা, গলি, বাড়ির কোণ তীক্ষ্ণ চোখে সবই নিরীক্ষ করল সে। নিশ্চিত হয়ে নিল ঘাপটি মেরে নেই কেউ। তারপর রাস্তায় পা বাড়ালো। তখনই টের পেল ওর পিছু পিছু সেলুন থেকে বেরিয়ে এসেছে কেউ। ঠায় দাঁড়িয়ে পড়ল আগন্তুক। সতর্ক হয়ে গেছে। টান টান শরীরে অপেক্ষায় থাকলো। ইয়াং ম্যান, তোমার সঙ্গে কথা আছে, বলল পিছনে পড়ছে এসে দাঁড়ানো লোকটা। গম্ভীর হলেও আগ্রহী কণ্ঠ। ঘুরে দাঁড়ালো আগন্তুক। দেখলো লোকটিকে। খাটো গাট্টা টাইপের মানুষ সে। বয়স আনুমানিক ৪৫। স্টোরে তৈরি কালো কোট পরনে, ভিতরে সাদা শার্ট আর নিখুঁতভাবে বাঁধা টাই। আগন্তুকের মনে পড়ল প্যালেস সেলুনে তাকে দেখেছিল। কোণের এক টেবিলে একা বসেছিল। হোটেলে আমার রুমে হুইস্কি আর সিগার আছে, বলল সে। ওগুলো প্যালেস সেলুনের চেয়ে ঢের ভালো। নিশ্চয় বুঝতে পারছো কাউকে আয়না কিনতে জোরাজুরি করবার ব্যাপারে নেই আমি। মাঝবয়সীর কথায় ক্ষীণ আমোদ পেল কাউবয়, তবে সঙ্গে সঙ্গেই জবাব দিল না। অচেনা মানুষ ও সন্দেহজনক চরিত্র মাত্রই ঝামেলা বা বিপদের সম্ভাব্য যোগানদার। এ আপ্ত বাক্যের যত ব্যতিক্রমী থাকুক, এর স্বাস্থ্যকর দিকটা অগ্রাহ্য না করতে অভ্যস্ত সে। এবং তাতে যে ১৬ আনা উপকৃত হয় বরাবর, তাতেও কোনো সন্দেহ নেই। তবে বয়স আর তারুণ্যের কারণে উৎসুক বোধ করছে সে। দেখাই যাক না কি বলে লোকটা। বিপদ এলে যে চট করে স্বকীয় হতে পারে, খানিক আগেই প্রমাণ করে এসেছে। প্রয়োজনে নিষ্ঠুর ও সাবধানী হতেও জানে। কিন্তু অন্য সময়ে একেবারে স্বাভাবিক, হাসি খুশি আমোদ প্রিয় মানুষ। কারোর সাথে পাছে জড়ায় না, কারোর সঙ্গে সেদে লাগতে যায় না। তবে কেউ লাগতে এলেও বিন্দুমাত্র ছাড় দেয় না। মাঝবয়সীকে নিয়ে খানিকটা হলেও ধন্দে পড়ে গেছে সে। পরনে দামি পোশাক, আচরণে বোঝা যায় শিক্ষিত ও মার্জিত। কথাবার্তা গোছানো এবং কর্তৃত্বপূর্ণ। হতে পারে আইনজ্ঞ, স্কুল শিক্ষক কিংবা পাদ্রী। দৃষ্টিগোচরে কোনো অস্ত্র বহন করছে না, তার মানে যে নিরস্ত্র তা নয়। লুকানো অস্ত্র থাকতে পারে সঙ্গে। বহু জুয়ারি বা অসৎ লোক নিরস্ত্র ও নিরীহ সেজে ঘুরে বেড়ায়, অথচ অস্ত্র লুকিয়ে রাখে এবং প্রয়োজনে সেটা চমক হিসাবে ব্যবহারও করে। আর এও সত্যি, মন্দ মানুষ প্রায় কখনোই নিজের বাহ্যিক চেহারা বা আচরণে তার প্রভাব পড়তে দেয় না। আগন্তুক সিদ্ধান্ত নিল মাঝবয়সী হুইস্কি ও সিগারের মান চেখে দেখা যেতে পারে, আর লোকটা বেতাল কিছু করলে তাকে যথাযথভাবে সামালও দেয়া যাবে। বেশ, আর যেহেতু কোনো কাজ নেই, বলল আগন্তুক, চলো তাহলে। রাস্তা ধরে হোটেলের দিকে এগিয়ে চলল ওরা। লোকজন কৌতূহলীর চোখে দেখছে ওদের, যেহেতু প্যালেস সেলুনের খবর ততক্ষণে সারা শহরে চাউর হয়ে গেছে। এই মুহূর্তে মামুলি কাউবয় পোশাক পরা তরুণী সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। মিনিট 10-এর মধ্যে বিখ্যাত হয়ে গেছে সে। দীর্ঘদেহী তরুণের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে জোরে সোরে পা চালাচ্ছে মাঝবয়সী। দেখে কেউ কেউ স্মিত হাসল নিখাত আনন্দ পেয়ে। আহারে, ওর সঙ্গে তাল মেলাতে এরই মধ্যে ঘেমে গেছে বেচারা, সরস মন্তব্য করল একজন। উদ্দেশ্য যাই হোক, মনে হয় না সামাল দিতে পারবে স্ট্রেঞ্জারকে। আর যদি লাগতে যায়,
এর চেয়েও বরং একটা চিতার সঙ্গে লড়াই করা সহজ হবে। হোটেলে নিজস্ব পার্লারে আগন্তুককে নিয়ে এলো মাঝবয়সী। সাজানো গোছানো কামরা, কাবার থেকে হুইস্কির বোতল, গ্লাস আর এক বাক্স সিগার নামালো সে। অতিথিকে পরিবেশন করলো। নাচের ব্যাপারে তুমি দেখলাম একেবারে নিরস, হালকা সুরে মন্তব্য করলো মাঝবয়সী। চোখের তারায় কৌতুক খেলা করছে। চওড়া হাসলো আগন্তুক। ওহো, নাচ বরং আমার ভালোই লাগে, তবে সমস্যা হলো সঙ্গে বাজনা না থাকলেও নাচতে ভালো লাগে। ক্ষণিকের নীরবতা। হুইস্কি ও সিগারের পূর্ণ সদ্ব্যবহার করছে দুজন। দুটোই উঁচু মানের, অবশ্য তাই আশা করেছে আগন্তুক, কিন্তু একই সঙ্গে আরো সন্দিহান হয়ে পড়েছে। মনে যাই থাকুক, মুখ খুলছে না মেজবান। মুখে কুলু পেটে রেখেছে রহস্যময় কোনো কারণে। ও, আমরা এখনো পরিচিত হইনি। সামান্য হাসল সে। আমি গ্যারি জোন্স, টুকসন থেকে এসেছি। তুমি হয়তো আমার নাম শুনে থাকবে। তরুণ কাউবয়ের মুখ নিস্পৃহ দেখালেও চোখজোড়া সামান্য বিস্ফারিত হলো। অবিশ্বাস্য। ছোটখাটো নিরীহ চেহারার এ মানুষটি অ্যারিজোনার গভর্নর গ্যারি জোন্স। অসামান্য দীর্ঘতা আর সাহসের জন্য বিপুল খ্যাতি অর্জন করেছেন গভর্নর। শুধু নিজ কাউন্টি নয়, এমনকি আশেপাশেও খুব সমীহের সঙ্গে তার নাম উচ্চারণ করা হয়। নাছোড়বান্দা হিসেবে সুনাম আছে গভর্নরের, একগুঁয়েও। একবার কোনো কাজ হাতে নিলে সেটা শেষ না করে ছাড়েন না। প্রশাসক হিসেবে তার সাফল্য ঈর্ষণীয়। যেহেতু অরাজকতাপূর্ণ কাউন্টি হিসাবে বেশ কুখ্যাত অ্যারিজোনা, কিন্তু দক্ষ হাতে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা চালাচ্ছেন গভর্নর। নিয়ম অনুযায়ী ওর নিজের নাম জানানো উচিত, কিন্তু দ্বিধায় ভুগছে আগন্তুক। স্মিথ হাসলেন গভর্নর। তুমি হচ্ছ টেক্সাসের জন ক্যালকিন। চোখে এবারও নির্জলা কৌতুক দেখা গেল। তোমাকে খুঁজতে এত দূর চলে এলাম। আড়ষ্ট হয়ে গেল কাউবয়ের দেহ। ঠোঁটের ফাঁকে ধরা সিগার অজান্তে কামড়ে ধরল সে। দুহাতে দেহের পাশে শিথিলভাবে পড়ে আছে। চোখে ঘোলাটে দৃষ্টি ফুটে উঠল। আগন্তুক অর্থাৎ জন ক্যালকিনের উদ্বেগ বা দুশ্চিন্তা উপভোগ্য ব্যাপার হলেও যেহেতু আদপে ব্যাপারটা খুব কমই ঘটে, চরম নিস্পৃহ ও কাঠখোট্টা বলে বদনাম আছে ক্যালকিনের, তা প্রকাশ করলেন না গভর্নর, বরং একটা হাত তুলে শান্তির সংকেত দিলেন। তুমি বোধহয় ভুলে গেছো জুনিপার নামের এ শহরটা নিউ মেক্সিকোর অংশ, মনে করিয়ে দিলেন গভর্নর। স্থানীয় শেরিফ বা মার্শালকে নির্দেশ দিলে তোমাকে গ্রেপ্তার করতে একটুও দেরি করবে না। ক্যালকিনের চোখে অস্বস্তি ফুটে উঠতে দেখতে পেলেন তিনি। ভুল পথে চলেছ তুমি। এমন এক জায়গায় শিগগিরই পৌঁছে যাবে যেখান থেকে ফিরে আসবার আর উপায় থাকবে না। এরই মধ্যে দুই শেরিফ মাথার দাম ধরে তোমাকে আউটল ঘোষণা করে বসে আছে। কিন্তু যে অপরাধের দায়ে আমাকে খোঁজা হচ্ছে কোনোটাই আমি করিনি। প্রতিবাদের সুরে বলল জন। অসন্তোষ চাপা থাকলো না কণ্ঠে, তবে তীক্ষ্ণতাই বেশি প্রকাশ পেল। ঘটনার স্থান থেকে অন্তত 50 মাইল দূরে ছিলাম। জীবনে একটা ডলারও মুফতে কামাই করিনি, অথচ খোঁজ পেলেই নেড়ি কুকুরের মতো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে ওরা। আমি যদ্দূর বুঝি, দার্শনিক সুরে বললেন গভর্নর, পিস্তলে ক্ষিপ্ত হওয়ার বড় বিড়ম্বনা হচ্ছে খুব দ্রুত বদনাম ছড়িয়ে পড়ে। আর কোথাও না হোক, অন্তত পশ্চিমের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। না চাইলেও ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। একটু আগে প্যালেস সেলুনে তোমার ক্ষেত্রে যেমন ঘটেছে। ষাঁড়টাকে যেভাবে সামাল দিলে, এতে বেশ কয়েকটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল। ওকে খুন করবার 16 আনা অধিকার ছিল, কিন্তু সুযোগটা নাওনি তুমি। তার মানে নেহাত ঠেকায় না পড়লে খুনোখুনিতে যেতে চাও না। কিন্তু এভাবে কতদিন, কবার ঝামেলা এড়াতে পারবে?
সবচেয়ে বড় কথা, আইনকে আর কতদিন ফাঁকি দিতে পারবে? একসময় ধরা পড়বে এবং এমন অপরাধের শাস্তি পেতে হবে যা আদেও করনি। কোনোভাবে যদি বেরিয়ে যেতেও পারো কোনোভাবে যদি বেরিয়ে যেতেও পারো, নির্ঘাত বুনোসারে পরিণত হবে তখন। কিছুরই পরোয়া করবে না। একটার পর একটা অপরাধ ঘটাতে থাকবে আর সারা জীবন ধরে পালাতে থাকবে। এর অন্য একটা কারণও আছে, মৃদুস্বরে বলল জন। হয়তো, তবে ওটা না বললেও চলে, বলে গেলেন গভর্নর। অস্ত্র হাতে দক্ষ এমন লোকের কদর জানি আমি, তাদের কাজে লাগাতেও পারবো। আমি ভাড়াটে খুনি নই। সেটা হলে তোমার সঙ্গে কথা বলতাম না আমি, তীক্ষ্ণ স্বরে বললেন গভর্নর। খানিকটা হলেও বিরক্তি প্রকাশ পেল কণ্ঠে। জন, অ্যারিজোনার বহু জায়গা এখনো বুনো ও অশান্ত রয়ে গেছে। ওসব জায়গা পরিষ্কার করতে চাই আমি, কিন্তু এ গুরুদায়িত্ব যারা পালন করবে, নিজেদের রক্ষা করবার সামর্থ্য থাকতে হবে তাদের। রেঞ্জার হিসাবে আইনের সহায়তা পাবে বটে, কিন্তু বেশিরভাগ সময় শুধু সেটা যথেষ্ট নয়, বরং পিস্তলেও দক্ষতা প্রয়োজন হয়ে পড়ে। আর কখনো কখনো বুদ্ধি বা কৌশল খাটাতে হয়। তাই ডেপুটি হিসাবে এমন লোকের প্রয়োজন যার মাথা ও হাত দুটোই সমানে চলে। দেশটা সবে গড়ে উঠছে, ক্রমে বাসযোগ্য হয়ে উঠবে একসময়, কিন্তু পরিচ্ছন্নতার কাজটা করতে হবে আমাদেরই, এবং তা শুধুই ন্যূনতম কিছু নিয়ম বা আইন প্রতিষ্ঠার মাধ্যমে। আইনের পক্ষে থাকবার এটাই মোক্ষম সময়। ক্যালকিনদের পারিবারিক ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে বলা অনর্থক হবে, যেহেতু আমরা চেয়ে আমার চেয়ে তুমি বরং ওসব ভালো জানো। মায়ের কাছে মামাবাড়ির গল্প বলা হাস্যকর নয়। যদ্দূর জানি, আজ পর্যন্ত আইনের পথে বাধা হয়ে দাঁড়ায়নি কোনো ক্যালকিন, বরং যার যার সীমিত গণ্ডির মধ্যে আইনকে পূর্ণ সহযোগিতা করে আসছে ওরা। অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দুর্বল ও অসহায়কে সাহায্য করতে গিয়ে প্রাণ দিয়েছে, এমন উদাহরণও আছে। হয়তো তারুণ্যের অতি উচ্ছ্বাস বা খামখেয়ালিপনার কারণে দু একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেও, যা আইনের চোখে পুরো নির্দোষ বলে প্রতীয়মান হয়নি, কিংবা দু একজন লম্যানের ব্যক্তিগত ঈর্ষা বা বৈষম্যের বলি হিসাবে তোমার নামে হুলিয়া জারি করা হয়েছে। এ বয়সে পশ্চিমের বেশিরভাগ তরুণ বা যুবক এমন দু একটা ভুল করে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু শুধরে না গিয়ে সেই ভুলের পরিণতিতে অন্যায় ও অসৎ পথের স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া কতটা যৌক্তিক? পশ্চিমের বেশিরভাগ আউটল কিন্তু এভাবেই বিপদগামী হয়েছে। আর একবার আইনের সীমারেখা যখন কেউ পেরিয়ে যায়, ফিরে আসবার উপায় থাকে না। লুকিয়ে থেকে বা ধাওয়া খেয়ে সারা জীবন পার করে দেয় এবং একসময় বেঘরে মারা পড়ে। এমন জীবন আর যারই হোক কোনো ক্যালকিনের কাম্য হতে পারে না, অন্তত তাই মনে করি আমি। সারা পশ্চিম খুঁজে বেড়ালে ক্যালকিনদের মতো পরিবার দু একটা পাওয়া যাবে, যারা অন্যের ভবিষ্যৎ গড়ে দেয়, সভ্যতার বিকাশের রাস্তা তৈরি করে, শান্তি ও সমৃদ্ধি স্থাপন করে। ক্যালকিনরা তাই সাধারণ মানুষের জন্য পথ প্রদর্শক, আদর্শের ধারক এবং সভ্যতার গোড়াপত্তনকারী। এমন পারিবারিক ঐতিহ্য তাদের একজন ভুলের বশে অন্যায়ের পথে পা বাড়াবে, এটা আমি মেনে নিতে পারছি না। যেহেতু সময় ও সুযোগ পেলে সেই হতে পারে দুর্ধর্ষ এক ল অফিসার। সঙ্গে সঙ্গে জবাব দিল না তরুণ ক্যালকিন। সন্দিহান চোখে তাকিয়ে আছে, মনে মনে প্রস্তাবটা উল্টে পাল্টে দেখছে। ছোটখাটো নিরীহ নিরীহ দর্শন মানুষটির সাদাসিধে চেহারার আড়ালে লুকিয়ে থাকা প্রখর ব্যক্তিত্ব, আপসীন দীর্ঘতা ও ক্ষমতার গভীরতা আজ করতে পারছে। গভর্নরও অপেক্ষায় আছেন, তরুণের উপর চাপাচাপি করতে নারাজ। উজ্জ্বল চাহনিতে সামান্য কৌতুক ফুটে উঠেছে। একটা কথা না বললেই নয়, এ কাজে প্রচণ্ড ঝুঁকি আছে।
তোমার নিজের নিরাপত্তার ভার একা তোমার, কাউকে তো পাশে পাবেই না, বরং চরম বিপদেও পড়তে পারো যদি হেরে যাও। আমি রাজি, মৃদু স্বরে জানালো জন। নট করলেন গভর্নর। সন্তুষ্টির হাসি ফুটল মুখে। জানতেন রাজি হবে তরুণ, যেহেতু তার ধাত সম্পর্কে অবগত। ক্যালকিনরা বরাবরই চ্যালেঞ্জ ভালোবাসে, বিরুদ্ধ চোতের বিপরীতে পুলকিত হয়, চরম বিপদেও বুনো আনন্দ উপভোগ করে। অসম্ভব বলে কিছু আছে বলে মনে করে না। এ ধরনের কিছু তরুণ ও যুবককে কাজে লাগানোর পরিকল্পনা এঁটেছেন তিনি। এদের কেউ বিপদগামী, কেউ পরিস্থিতির শিকার, কিংবা কেউ সবে ছোটখাটো কিছু অপরাধ ঘটিয়েছে, কিন্তু প্রত্যেকে যথেষ্ট সম্ভাবনাময় মানুষ। সময়ের পরিক্রমায় হয়তো পুরোদস্তর আউটল বা অসৎ মানুষ বনে যাবে, কিন্তু ল অফিসার হিসেবে যদি তাদের কাজে লাগানো যায়, নির্ঘাত উতরে যাবে। কারো সামর্থ্য, চারিত্রিক দীর্ঘতা কিংবা দুর্জয় মানসিকতা নিয়ে সন্দেহ নেই। বরং গত কয়েক মাস ধরে এ ধরনের 10 জন যুবকের সাম্প্রতিক হালচাল পর্যবেক্ষণ করে তার কাছে মনে হয়েছে, বিপদগামী অথচ খুব সম্ভাবনাময় এসব তরুণকে আইনের উল্টো দিকে হাঁটতে না দিয়ে বরং আইনের পক্ষে কাজে লাগানো সম্ভব। সাহসী সিদ্ধান্তটা তিনি নিজে নিয়েছেন। ব্যর্থতার দায় একা তাকেই নিতে হবে, কিন্তু গভর্নরের কাছে মনে হয়েছে সাফল্য নিশ্চিত, এবং জন ক্যালকিন হতে পারে ওর তুরুপের দাস। কাভারধারী ল অফিসারদের পথিকৃত হতে পারে সামনে বসা এ তরুণ। শুধু দরকার তাকে উস্কে দেওয়া, খানিকটা অনুপ্রাণিত করা, আর বুঝিয়ে দেওয়া যে সেফ ঘুরে ফিরেও দেশ তথা দশের বড্ড উপকার করা সম্ভব। রোমাঞ্চপ্রিয় মনের চাহিদা যেমন তাতে মিটে যাবে, তেমনি সভ্যতার বিকাশে রাখা হবে বিরাট অবদান। ঝুঁকিটা কখনোই বড় করে দেখে না এসব দুর্বিনীত, দুর্দমনীয় এবং দুর্জয় তরুণ। সেফ সঠিকভাবে পরিচালনা করতে পারলে এরা প্রত্যেকে হয়ে উঠবে আইনের দুর্ধর্ষ যোদ্ধা। খুশি হলাম, বললেন গভর্নর। তোমাকে না বলে আগেই একটা কাজ সেরে রেখেছি। তোমার বাবা মার সঙ্গে কথা বলেছি। ক্যালকিনের চোখে বিস্ময় ফুটে উঠতে দেখে নিজের সিদ্ধান্তের যথার্থতা আবিষ্কার করলেন তিনি। ওরা কেউ অমত করেননি, তবে সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিয়েছেন। কিছু বলল না জন। এবার কয়েকটা ব্যাপার খোলসা করব। হুইস্কি চলবে আবার? 8 ঘন্টা পর সদ্য নিযুক্ত তরুণ রেঞ্জার চলে যেতে চেয়ারে শরীর এলিয়ে দিলেন গভর্নর। সন্তুষ্ট মনে একটা সিগার ধরালেন। মনে হচ্ছে ঠিক লোককে খুঁজে পেয়েছি। একই সঙ্গে রাষ্ট্রকেও যোগ্য একজন লম্যান জুটিয়ে দিলাম। সন্তুষ্টির সঙ্গে স্বগোক্তি করলেন তিনি। আরেকটু হলে বোধহয় পুরো বকে যেত ছেলেটা, পরিবারের মান ইজ্জত ডুবাতো। সন্দেহ নেই ওর মধ্যে বেপরোয়া ভাব আছে, কিন্তু সঠিক পথটা দেখিয়ে দিতে পারলে আর চিন্তা করতে হবে না। আইনের পথে একনিষ্ঠ যোদ্ধা হয়ে যাবে। তো রোমাঞ্চ আর উত্তেজনার জন্যে যখন এতই মুখিয়ে থাকেও, যেখানে যাচ্ছে তার অভাব হবে না।